আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো কিছু সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত সিনেমা বহুরূপ। সিনেমার শুরুতেই দেখা যায় পুলিশ ইন্সপেক্টর সুমন্ত ঘোষাল তার টিম নিয়ে এক অবৈধ অস্ত্র পাচারকারীদের দলকে অ্যারেস্ট করে। অপরাধীদের গ্রেপ্তার করার পর তার টিমের একজন রিকভারির মালগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে। কথাটা শুনে সুমন্ত ঘোষাল খুব রেগে যায়। এরপরে সিন শিফট হয় এক বইমেলায়। সেখানে দেখা যায় ইন্সপেক্টর সুমন্ত ঘোষালের প্রথম বই প্রকাশিত হয়েছে। সেখানে ইন্সপেক্টর সুমন্ত ঘোষাল তার প্রথম বইয়ের কাহিনী পাঠকদের কাছে এক্সপ্লেন করছিলেন। তিনি বলেন এটা কোনো গল্পকথা নয়, এটা তারই সলভ করা অনেকগুলো কেসের মধ্যে একটি। এরপর তিনি গল্পটি শোনাতে শুরু করেন এবং আমরা দেখি 1990-এর শেষের দিকে পশ্চিমবঙ্গে এক কারখানায় শ্রমিকরা মিছিল করে, কারণ তাদের ধারণা তাদের মালিক তাদের বোনাসের টাকা চুরি করেছে। শ্রমিক ইউনিয়নের লিডার সেই কারখানার ম্যানেজার বিক্রম প্রামাণিককে জুতার মালা পরিয়ে সবার সামনে অপমান করেন। সেটা দেখে একজন বয়স্ক ভদ্রলোক তাদেরকে বাধা দেয়। এরপর ম্যানেজার বিক্রম প্রামাণিক তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করে। অভিনয় শেষে বাড়ি ফেরার সময় সে দেখে রাস্তায় তাদের শ্রমিক ইউনিয়নের লিডার আহত অবস্থায় পড়ে আছে। বিক্রম চেষ্টা করলেও লোকটাকে বাঁচাতে পারেনি, তাই ভয়ে বাড়ি চলে আসে এবং বাবার কোলে লুকিয়ে পড়ে। এদিকে গ্রামের লোক আর বিক্রমের বাড়ির লোকেরা মিথ্যে সাক্ষী দিয়ে বিক্রমকে ফাঁসিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দেয়। থানায় গিয়েও বিক্রম বারবার করে বলছিল যে সে তাকে মারেনি, কিন্তু কোনো পুলিশ ইন্সপেক্টর তার কথা বিশ্বাস করছিল না। আসলে বিক্রম যেই কারখানায় কাজ করত তার মালিক নিজের পর্দাফাঁস হয়ে যাবে ভেবে শ্রমিক ইউনিয়ন লিডারকে মেরে বিক্রমের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয় এবং অনেকগুলো সোনা ও টাকা তার বাড়িতে রেখে আসে। কিন্তু থানায় সোনাগুলো নিয়ে আসার পরে ইন্সপেক্টর সুমন্তের টিম মেম্বারদের লোভ লেগে যায়। তারা বারবার করে বলে সোনাগুলো ভাগ করে নেবে, কিন্তু সুমন্ত কোনো কথা না শুনে সোনা ও টাকাগুলো সরকারি খাতে গয়না ও টাকাগুলো জমা দিয়ে দেয়। এদিকে বিক্রম প্রামাণিকের 5 বছরের জেল হয়ে যায়। এর পরের সিনে ইন্সপেক্টর সুমন্ত ঘোষালের ব্যক্তিগত জীবন দেখানো হয় মেয়ে দেখতে যাওয়া থেকে তার বিয়ে হওয়া পর্যন্ত। যার সাথে সুমন্ত ঘোষালের বিয়ে হয় মেয়েটির নাম পুরী। অন্যদিকে 5 বছরের কারাদণ্ডে বিক্রম সেলিম নামের এক লোকের সাথে পরিচিত হয়। সেলিম 15টি ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছে। এরই মাঝে একদিন সমস্ত কয়েদির বাড়ি থেকে তাদের সাথে সবাই আত্মীয় স্বজন দেখা করতে এসেছে। সেটা দেখে বিক্রম মনে করে তার বাড়ি থেকেও কেউ হয়তো এসেছে, কিন্তু আসলে কেউ আসে না। তাই সেলিম তাকে সান্ত্বনা দেয়। সে বলে একবার জেলে ঢুকলে নিজের লোকেরাও পর হয়ে যায়। তখন বিক্রম সেলিমের কাছে ব্যাংক ডাকাতি করা শিখতে চায়। সেলিম অবশ্য প্রথমে একটু অবাক হয়। এরপর থেকেই দিন রাত বিক্রম সেলিমের কাছে ডাকাতি করা শিখে। সেলিম তাকে শেখায় যে ডাকাতি করতে গেলে কি কি দিকে খেয়াল রাখতে হবে, কতজন লোক লাগবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু। সেলিম বলে 3 জনের বেশি লোক নিয়ে ডাকাতি করা যাবে না। সেলিম আরও বলে কোনো ক্রাইম করার আগে সেই ক্রাইমের জন্য কি কি শাস্তি হতে পারে সেটাও জানতে হবে, এবং ব্যাংক থেকে রেল লাইন কত দূর, বাস স্ট্যান্ড কত দূর, ফেরিঘাট কত দূর, এই সব কিছু ডিটেল জানতে হবে, এবং ব্যাংক সবসময় 2 তলাতে হতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু বোঝায়। পরের সিনে দেখা যায় সুমন্তর স্ত্রী পরী কিছু ঔষধ জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সুমন্ত সেটা দেখতে পেলে ঔষধের বোতলটা নিজের পেছনে লুকিয়ে নিয়ে সুমন্তকে ভুলভাল বুঝিয়ে কথাটা কাটিয়ে দেয়। অন্যদিকে বিক্রম রীতিমতো দেওয়ালে ছক কেটে ব্যাংক ডাকাতি করা শিখতে শুরু করে। এরপর সে সেলিমের কাছ থেকে সুমন্ত এখন কোন থানায় আছে সেটা জানতে চায়, কারণ যেহেতু সেলিম জেলে বসেই তার ব্যাপারে সব কিছু জেনে গেছিল, তাই নিশ্চয়ই সে সুমন্তের ব্যাপারেও জানতে পারবে। এই বিশ্বাসেই সে সেলিমের কাছ থেকে সাহায্য চায়। অন্যদিকে সুমন্তের ট্রান্সফার হয় চন্দনপুর থানায়। সেখানে তাকে খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়। এদিকে সেলিম বিক্রমকে বম বানানোও শিখিয়ে দেয়। এরপর একদিন বিক্রমের বাবা আসে তার সাথে দেখা করতে। তার বাবা জানায় যে তার কাছে কোনো উপায় ছিল না মিথ্যে কথা বলা ছাড়া। কোম্পানির মালিক তাদের সবাইকে বাধ্য করেছে মিথ্যে কথা বললে তাকে ফাঁসাতে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। বিক্রমের সাজা শেষ হয়ে যায়। সে বাড়ি ফেরার সময় সেলিম তাকে বলে তুমি নিজের বাড়ি ফেরো না, কারণ সেখানে কেউ তোমাকে সম্মান করবে না। এরপর সেলিম তাকে নিজের গ্রামে পাঠিয়ে দেয় এবং বলে সেখানে নাম বদল করে চুনিকুমার মোহরি নামে থাকতে। আর এটাও বলে যে তার গ্রামের প্রায় সবাই কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত। এবং যাওয়ার সময় সেলিম তাকে সুমন্তের ঠিকানাটাও বলে দেয়। সেলিমের দেওয়া ঠিকানায় যাওয়ার সময় রাস্তায় বাসের মধ্যে কিছু পকেটমার বাসের সমস্ত যাত্রীদের সোনা গয়না এবং টাকা সব চুরি করে পালিয়ে যায়। এরপর সেলিমের দেওয়া ঠিকানায় গিয়ে প্রথমেই নিজের পরিচয় পাল্টে চুনিকুমার মোহরি নামে নিজের নতুন পরিচয়পত্র তৈরি করে। অন্যদিকে সুমন্ত রাতে বাড়ি ফিরে দেখে কাজের মেয়েটি তখনও যায়নি। তাকে জিজ্ঞেস করলে সে বলে পরীর শরীরটা খারাপ, তাই সে ঘুমোচ্ছে, এজন্যই কাজের মেয়ে যেতে পারেনি।
আর কাজের মেয়ের কাছ থেকে সুমন্ত জানতে পারে যে পরি মাঝে মাঝেই চিৎকার করে, কান্নাকাটি করে এবং পাগলের মতো জিনিসপত্র ছুঁড়তে থাকে। অন্যদিকে বিক্রম চুনিকুমার মোহরি সেজে ওই গ্রামের পঞ্চায়েতের কাছে তার ডাকাতির প্ল্যান পেশ করে। ডাকাতির প্ল্যান শুনে পুরো গ্রামের সবাই খুশি হয়ে যায়। চুনিকুমার আরও বলে তার 3 জন লোকের প্রয়োজন। আর ভিড়ের মাঝখান থেকে নিতাই নামের এক ছেলে এবং তার বোন ঝিমলি দুজনেই রাজি হয় ব্যাংক ডাকাতি করতে। ঝিমলিকে দেখেই চুনিকুমার বুঝে যায় যে এ সেই মেয়ে যে বাসের মধ্যে গয়না ছিনতাই করছিল। তারপর ঠিক হয় চুনিকুমার ঝিমলিদের বাড়িতেই ভাড়া থাকবে। পরের সিনে সুমন্ত তার স্ত্রীর ওষুধগুলো ডাক্তারকে দেখালে ডাক্তার বলে যে পরি একজন মানসিক রোগী, তার সন্দেহ করার অভ্যাস রয়েছে আর সে ছোটবেলা থেকেই ট্রিটমেন্ট করায়। তার এই রোগের কারণে সে নিজের এবং তার চারপাশের লোকেদের জীবনও ঝুঁকিতে ফেলতে পারে। সে সুইসাইড করারও চেষ্টা করতে পারে। নিজের স্ত্রী সম্বন্ধে এইসব কথা জানতে পেরে সুমন্ত হতবাক হয়ে যায়। 2 জন লোক পাওয়ার পর চুনিকুমার 3 নম্বর লোক হিসেবে তার সেই পুরনো বৃদ্ধ শুভাকাঙ্ক্ষী, যাকে সে খুড়ো বলে ডাকে, তার কাছে যায় এবং তাকে গিয়ে প্রস্তাব দেয় ব্যাংক ডাকাতি করার। লোকটা প্রথমে আঁতকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে রাজিও হয়ে যায়। টিম তৈরি হয়ে গেলে প্রথমেই তারা চন্দনপুর সমবায় ব্যাংক লুট করার পরিকল্পনা করে। পরিকল্পনার মাঝে তারা এটাও আলোচনা করে যে ব্যাংক লুট করতে যাওয়ার আগে খুড়ো প্রথমে ব্যাংকে গিয়ে ব্যাংকের সমস্ত খুঁটিনাটি জেনে আসবে এবং নিতাই ও আরও একজন ব্যাংক থেকে বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং ফেরিঘাটের দূরত্ব জেনে আসবে এবং তারা যে বাইক চুরি করবে সেটা প্রেমিক প্রেমিকা জুটির হতে হবে এবং তারা পুলিশে কমপ্লেন করার আগেই তারা বাইকগুলো যে কোনো জায়গায় ফেলে চলে আসবে এবং ডাকাতির সময় তারা কোনো হোটেলে থাকবে না, বরং ওই ব্যাংকের আশেপাশের কোনো গৃহস্থের বাড়িতেই থাকবে। প্ল্যান মাফিক তারা এক গৃহস্থের বাড়িও খুঁজে পায়, যেখানে তারা খুব সহজেই তাদেরকে বোকা বানিয়ে মুড়ির ব্যবসা করার নাম দিয়ে তাদের সাথে থাকতে শুরু করে এবং তাদেরকে লোভ দেখিয়ে তাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করে ফেলে। ডাকাতির দিনে ব্যাংকে গিয়ে চুনিকুমার দেখে সেখানে সুমন্ত এবং তার স্ত্রীও এসেছে। সুমন্তর অবশ্য ব্যাংকের কাজ ততক্ষণে শেষ হয়ে গেছিল, তাই সে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। চুনিকুমার কোনো রকমে তাদের নজর এড়িয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে এবং নিজেদের প্ল্যান মাফিক ডাকাতি করে বাইকগুলো রাস্তায় ফেলে পালিয়ে যায়। তবে তারা জানতো পুলিশ প্রথমেই তাদেরকে ফেরিঘাট, রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে খুঁজবে, তাই তারা রূপ বদল করে বহুরূপীর রূপ ধারণ করে ওই শহরেই থাকে। পরে পুলিশের ভয় কেটে গেছে মনে হলে পালিয়ে যায়। নিউজটা মিডিয়ায় ছড়িয়ে পড়লে সুমন্তের সিনিয়র তাকে অনেক বকাবকি করতে থাকে এবং বাড়ি ফিরে দেখে তার স্ত্রীও তার উপরে রেগে আছে, কারণ কাজের চাপে সুমন্ত একদমই তার স্ত্রীকে টাইম দিতে পারছে না। অন্যদিকে ঝিমলি চুনিকুমারকে ডাকাতির টাকায় তার অংশ বাড়িয়ে দিতে বলে। চুনিকুমারও তখন সুযোগ বুঝে বলে যে সে তাকে 45% দেবে যদি সে চুনিকুমারকে বিয়ে করে। এ সময় ঝিমলির মুখের হাসি দেখে বোঝা যায় বিয়েতে তার পুরো সম্মতি আছে। পরদিন ধুমধাম করে চুনিকুমার এবং ঝিমলির বিয়ে হয়। পরের সিনে দেখা যায় আরও একটি ব্যাংকে চুরি হয়ে গেছে এবং সুমন্ত ইনভেস্টিগেশন করে দেখে ওই একই দল একই রকমভাবেই চুরি করেছে আবারও। অন্যদিকে চুনিকুমার নিজের স্ত্রী ঝিমলিকে নিয়ে বাবার সাথে দেখা করতে গিয়ে দেখে তার বাবা সেদিনই মারা গেছে এবং তার ভাই এবং ভাবি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ভাই ভাবির কাছ থেকে অপমানিত হয়ে বাড়ি ফিরে চুনিকুমার তাদেরকে মারার জন্য বোমা বানানোর প্রস্তুতি নেয়, কিন্তু অ্যাক্সিডেন্টালি সেখানে আগুন লেগে যায় এবং তার হাত দুটো পুড়ে যায়। এরপর থেকে চুনিকুমার তার এই প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে মানুষের মন আরও ভালোভাবে জয় করতে পারে এবং খুব সহজেই ডাকাতি করে ফেলে। অন্যদিকে অফিস থেকে বাড়ি ফিরে সুমন্ত দেখে তার স্ত্রী পুরো পাগলের মতো জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, ভাঙচুর করছে এবং নিজের হাতও কেটে ফেলেছে। বাড়ি ফিরে নিজের স্ত্রীকে কোনো রকমের সামলে নিয়ে ডক্টরকে ফোন করে। ডক্টর এসে তাকে ইঞ্জেকশন দিয়ে সুমন্তকে জানায় ইমিডিয়েটলি তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটালে অ্যাডমিট করার কিছুদিন পর থেকেই পরি ধীরে ধীরে সুস্থ হতে থাকে, কিন্তু তার সন্দেহ করার রোগ পুরোপুরি এখনও যায়নি। পরবর্তী সিনে সুমন্ত থানায় গিয়ে যেসব ব্যাংকে ডাকাতি হয়েছে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো ক্লু দিতে পারে না, বরং ডাকাতদের সম্বন্ধে আরও প্রশংসা করতে থাকে, কারণ তারা এতটাই ম্যানিপুলেটিভ ছিল যে নিজেদের কথার জালে সবাইকে ফাঁসিয়ে সবার মনোজিত এবং ডাকাতিও করত। এরপরে সুমন্তর টিম মেম্বার একটা জায়গার খোঁজ পায় যেখানে তারা ডাকাতি করার সময় অনেক দিন ছিল, কিন্তু সেই বাড়ির লোকেরা জানায় যে তারা অনেক ভালো মানুষ ছিল, তাদের সাথে কোনো খারাপ আচরণ বা তাদের ক্ষতি করার চেষ্টা করেনি। সুমন্ত আবারও ধোঁকা খেয়ে যায়
আবারও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না। চুনি কুমার এক মুসলিম ব্যবসায়ী ইখলাস সেজে বহরমপুরের এক গৃহস্থের বাড়িতে যায়। সেখানে তাদের ম্যানুপুলেট করে ব্যবসায়ীর নাম দিয়ে তাদের বাড়িতে থাকতে শুরু করে। চুনি কুমারের নেক্সট টার্গেট বহরমপুর গ্রামীণ ব্যাংক। এই খবরটি পেয়ে সুমন্ত তার টিম নিয়ে বহরমপুর গ্রামীণ ব্যাংকের সামনে রূপ বদল করে অপেক্ষা করে, কিন্তু চুনি কুমার সেখানে এসে সুমন্তকে দেখে চিনতে পেরে যায় এবং নিজের দলবল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার টিমের এক সদস্য নিতাই পুলিশের হাতে ধরা পড়ে। নেক্সট সিনে সুমন্তকে ফোনে এক মহিলা স্কুল প্রিন্সিপালের বিষয়ে কথা বলতে শুনে তার স্ত্রী পরি আবারও সন্দেহ করতে শুরু করে। তাই সেই স্কুলে গিয়ে প্রিন্সিপালকে অনেক আজে বাজে কথা বলে অপমান করে। সেখানে সুমন্ত তাড়াতাড়ি পৌঁছে বিষয়টাকে সামলে নিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে জেলে নিতাই আলমগীর নামের এক ছিচকে চোরের সাথে পরিচিত হয়। আলমগীর তাকে জেল থেকে পালাতে সাহায্য করে এবং পালিয়ে যাওয়ার সময় বলে যে তোমার বস এখন বুড়ো হয়ে গেছে, তার আর ডাকাতি করার সামর্থ্য নেই, যদি থাকে তাহলে সে যেন আলমগীরের সাথে দেখা করে। জেল থেকে পালিয়ে নিতাই সোজা চুনি কুমারের কাছে আসে, তাকে আলমগীরের কথা বলে। আলমগীরের কথা শুনে চুনি কুমারও তার সাথে দেখা করতে রাজি হয় এবং ঠিক হয় যে পরদিন ভোরবেলা তারা শিব মন্দিরে দেখা করবে। এরপর নিতাই সেখান থেকে চলে গেলে চুনি কুমার তার খুড়োকে বলে সে বুঝতে পেরেছে এই সব কিছু ইন্সপেক্টর সুমন্তের প্ল্যান। চুনি কুমারকে ধরার জন্যই সে আলমগীরকে দিয়ে নিতাইকে ভুল বুঝিয়েছে, কিন্তু সব কিছু জানা সত্ত্বেও সে কাল ভোরবেলা মন্দিরে যাবে। খুড়ো অবশ্য তাকে নিষেধ করে, কিন্তু সে খুড়োর কথা শোনে না। এদিকে চুনি কুমার দেখা করতে রাজি হয়েছে শুনে সুমন্ত তার স্ত্রীর সামনেই ফোনে তার টিমকে অনেকগুলো মহিলা ভাড়া করে নিয়ে যেতে বলে মন্দিরে। প্রত্যেকবারের মতোই পরি আবারও নিজের স্বামীকে সন্দেহ করে ফেলে এবং তাদের পিছু পিছু মন্দিরে যায়। মন্দিরে চুনি কুমার এক মহিলা সেজে মন্দিরে মহিলাদের ভিড়ে মিশে যায়, কিন্তু পুজো দিতে গিয়ে চুনি কুমার দেখতে পায় যে মন্দিরে পুরোহিতের বেশে সুমন্ত দাঁড়িয়ে আছে এবং চুনি কুমারের হাতের ব্যান্ডেজ দেখে সুমন্তও তাকে চিনে ফেলে। চুনি কুমার ভয় পেয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুড়োর কাছে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথেই সে সুমন্তের স্ত্রীকে দেখতে পায়। সুমন্তের স্ত্রীর গলায় ছুরি ধরে তাকে ভয় দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না। শেষমেশ সুমন্ত তাকে ধরে ফেলে। অন্যদিকে পরিও নিজের ভুল বুঝতে পারে, সে বুঝতে পারে সে সন্দেহের বশে ভুল করে ফেলেছে। এরপর সুমন্ত তার টিমকে বলে তোমরা চুনি কুমারের বাড়ি গিয়ে তার ডাকাতির সমস্ত টাকাগুলো নিয়ে এসে পুলিশ কোষাগারে রাখো, আর আমি পুজো শেষ করে আসছি। পরের সিনে একদিকে চুনি কুমারের স্ত্রী বাড়ি যেতে যেতে স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে পুলিশ চুনি কুমারের বাড়ি থেকে পাওয়া টাকা ও সোনাগুলো মিডিয়ার সামনে তুলে ধরে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। 2 বছর পর চুনি কুমারের মামলা কোর্টে উঠেছিল। কোর্টে সব প্রমাণ চুনি কুমারের বিরুদ্ধে ছিল, কিন্তু শেষ মোমেন্টে চুনি কুমার কিছু এমন কথা বলে যেটা শুনে সবাই চমকে যায়। চুনি কুমার বলে পুলিশ যে রিকভারির টাকার ও সোনার পরিমাণ বলেছিল সেটা ভুল। পুলিশ 10 ভরি সোনার কথা বলেছিল, কিন্তু তার বাড়িতে 90 ভরি সোনা ছিল, আর সবটাই সে শ্বশুর বাড়ি থেকে পেয়েছে এবং সে উল্টে পুলিশের উপরেই আঙুল তুলে বসে। সে বলে পুলিশ তার বাকি সোনাগুলো চুরি করেছে। চুনি কুমারের কথা শুনে সুমন্তর মনে পড়ে যায় যে তার টিম এর আগেও রিকভারির টাকা ও গয়না নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলেছিল, কিন্তু এবার তো সে চুনি কুমারের বাড়িতে তাদেরকে একাই পাঠিয়েছিল। সুমন্ত বুঝে যায় যে তার টিম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা সত্যিই চুনি কুমারের বাড়ি থেকে আনা সোনার সঠিক হিসেব দেয়নি। কিন্তু তখন বুঝেও আর কোনো লাভ হয়নি, কারণ তখন সুমন্তের কাছে নিজেকে বাঁচানোর জন্য কোনো প্রমাণ ছিল না। চুনি কুমারের অভিযোগ সত্যি হলেও তার পুরো গল্পটাই বানোয়াট, কিন্তু তার কথা বলার ধরন এতটাই ম্যানুপুলেটিভ যে কেউ খুব সহজেই তার কথায় বিশ্বাস করতে পারে। তাই কোর্টের শুনানিতে সুমন্ত এবং তার টিমকে অ্যারেস্ট করার হুকুম দেওয়া হয়। এখানেই বহুরূপী বিক্রমের কেস এবং সুমন্তর গল্প বহুরূপীর সমাপ্ত হয় এবং সিন চলে যায় সেই বইমেলায় যেখান থেকে সুমন্ত গল্পটি বলা শুরু করেছিল। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় সুমন্তর স্ত্রী এখন সুস্থ এবং বিক্রম ও তার স্ত্রী ঝিমলি তাদের ছেলেকে নিয়ে আসে বইমেলায় সুমন্তের বই কিনতে, এবং বই কেনা শেষে সে সুমন্তের কাছ থেকে বইয়ে অটোগ্রাফ চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।